আমি রামবড় দেশে চোর ডাকাত একটাও থাকবে না। চম্বল উপত্যকায় ওই একটা মাত্র থানা, যে থানার নাম শুনে চম্বলের দুর্ধর্ষ ডাকাত বাবু গুজ্জর বিক্রম সিংহের বুক কাঁপে। আর কাঁপবে নাই বা কেন? কল্পি থানার ওসি রন্দ সিং তো জেসে অফিসার নয়, আর দিল্লি থেকে রিক্রুট হয়ে এই কল্পি থানায় এসেছে। স্যার কে? আমি রামবড় স্যার। কোন রাম ভরসা? আমি আপনার অধীনস্থ বলছি। ইংরেজিটাকে বাংলা করে মাতৃভাষায় বলো। আমি আপনার অধীনস্থ শিক্ষিত সেবাই রামবড় ঠাকুর। রাইট। কি যেন বলছিলাম? কি বলছিলেন? বলছিলাম তোমাদেরকে ডেকে সাড়া পাওয়া যায় না কেন? কোথায় থাকো? এখানেই তো আছে স্যার। এইখানে আছো মানে? তোমরা মনে করেছো আমি বোকা? মাই 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পুলিশ লাইন। শুধু তাই নয়, আমি খাস দিল্লি থেকে রিক্রুট হয়ে কল্পি থানায় এসেছি, সে কথা ভুলে যেও না। না স্যার, বলিনি স্যার। আমি ইচ্ছা করলে এসপির কাছে রিপোর্ট করে তোমাকে 12 ঘটের জল খাওয়াতে পারি, তা তুমি জানো? তা জানি বই কি স্যার। জানো না? জানলে এইভাবে বেয়াদবি করতে পারতে তোমরা? আইজি মহেন্দ্র সিং এর নাম শুনেছো? শুনেছি স্যার। শোনোনি? স্যার শুনলে এইভাবে কাজে ডিউটিতে ফাঁকি দিতে পারতে তোমরা? জানো ওরা সবাই আমার আত্মীয়, সারা সম্বন্ধের মধ্যে। 25 ইয়ার এক্সপিরিয়েন্স। বোরহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান করমচাঁদ ঠাকুরকে চেনো তুমি? চিনি বই কি স্যার। চেনো না? চিনলে এইভাবে কাজে ডিউটিতে ফাঁকি দিতে পারো তোমরা? বোরহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান করমচাঁদ ঠাকুরকে চেনো তুমি? জানো আর সবাই আমার আত্মীয়, শালা সম্বন্ধের মধ্যে। বই কি স্যার? আইজি আপনার শালা। হবে তো কি? বুড়া বড় গ্রাম পঞ্চায়েত প্রধান করমচাঁদ ঠাকুর, সে আপনার শালা। শুধু আমার নয়, এদেশে সব লোকের শালা। তাহলে আমি ওদেরকে শালা বলে। এই, এই, তুই কি দারোগা যে যাকে তাকে শালা বলে ফেলবি? দেখুন, তুই তো করে করবেন না, তাহলে আমি আপনাকে শালা বলে ডাকবো। এত বড় কথা! তুই তুই আমাকে শালা বলে ফেলবি? এত বড় কথা! বড় গলা করেই বলছি, আপনি আমার শালা। শালা? আমি তো শালা? শালা? এত বড় অপমান তুই আমাকে করতে পারলি? আমি আমি তো আমি তোকে গুলি করে মারবো। আমাকে গুলি করে মারলে আপনার পৃষ্ঠত বোন সরস্বতী যে বিধবা হয়ে যাবে স্যার। কি বললি? বলছি রামপুরের রশ্মি ঠাকুরের মেয়ে সরস্বতী আপনার আপন পৃষ্ঠত বোন, সে কথা কি আপনি বলে গেছেন স্যার? না, ভুলিনি। আমি যে লক্ষ্মী ঠাকুরের জামাই, আপনার ভগ্নিপতি। এসব কথা এখানে দাঁড়িয়ে বলবি না। কেন? সত্যি কথা বলবো, তাতে ভয় কিসের? ভোট তোর নেই, কিন্তু আমার আছে। কারণ তুই একজন সাধারণ কনস্টেবল, কিন্তু আমি আপনি আমার শালা। তাহলে আমি হলাম এই কল্পি থানার ওসি, 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পুলিশ লাইন। সবাই আমাকে চেনে এবং জানে, এবং এ থানার বড় বাবু বলে সবাই আমাকে যথেষ্ট মানে। নমস্কার বাবু। কে? আমি লালারাম সিং। কোন রাম সিং? আমাকে চিনতে পারছেন না বড় বাবু? আপনার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি স্যার। My 25 years experience in police line. যা তা মনে করো না। তুমি কেন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছো আমি
ভাবি না বুঝেছ? আপনি খাবেন বলে আমি এসেছি, স্যার। আমাকে ঘষ খাওয়াতে না স্যার, না, ঘোষ খাওয়াতে নয় স্যার। হ্যাঁ, তাছাড়া আপনি কি কখনো ঘোষ খান? আপনি হলেন এই কল্পি থানার ওসি, 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পুলিশ লাইন। আপনাকে কি আমি ঘোষ খাওয়াতে পারি স্যার? কি মিষ্টি আছে ওতে? ক্ষীরের পেয়ারা। পেয়ারা? পেয়ারা আমার খুব প্রিয় মিষ্টি। সেটা লাকটাও থেকে ট্রান্সফার হয়ে আসার সময় 5 কিলো পেয়ারা নিয়ে এসেছিল। তা বেশ বড় বড় সাইজ নিয়ে এসেছো তো। বিলক্ষণ। আপনি হলেন এই কল্পি থানার ওসি, 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পুলিশ লাইন। আপনার জন্য কি আমি ছোট সাইজ আনতে পারি স্যার? দেখি 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 দেখি। এই নিন স্যার। রান স্যার। অনে না, অনে না। জল জল খাবেন স্যার? জল খাবেন? পেয়ারা আটকে গেছে, আটকে গেছে। দাও, 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 জল নিয়ে এসো, জল নিয়ে এসো, তাড়াতাড়ি জল নিয়ে এসো। জল এনেছি স্যার। আমাকে আপনি আমাকে আপনি চেনেন না কেমন? না স্যার, আমি এই জলাউন জেলার নবাগত এসপি। সদরের কোনো খবরই দেখছি আপনি রাখেন না স্যার। রাখি স্যার, রাখি স্যার। আপনার চাপ নেওয়ার কথা আমি সদর থেকে শুনে এসেছি। শুনলাম এই অঞ্চলে নাকি চম্বলের ডাকাতরা প্রায় লুটতরাজ করে। ডাকাতরা মাঝে মধ্যে আসে বই কি স্যার, কিন্তু লুটতরাজ করতে থেকে সুযোগ পায় না, সেদিকে আমার সজাগের দৃষ্টি আছে স্যার। আপনি কতদিন পুলিশে চাকরি করছেন? 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স পুলিশ লাইন। তুমি আমার কথা বলছো কেন? আপনাদের দুজনকে আমি সাসপেন্ড করব। আমি খবর পেয়েছি আপনি ঘুষ খান। মা কালী দিব্যি, মা কালী দিব্যি, ও কথা বলবেন না। আমি ঘুষ খাই না। ও, আপনি ঘুষ খান না? না স্যার, না। আপনি ঘুষ দেখি এখানে মিষ্টির হাড়ি আর জলের গ্লাস কেন? এই লালারাম সিং, লালারাম সিং। রাম সিং? রাম সিং কি? না মানে লালারাম সিং, লালারাম সিং এই পথ দিয়ে যাচ্ছিল। আচ্ছা, আমি তাকে ডাকলাম। আচ্ছা, এই মিষ্টির হাড়িটা, এই মিষ্টির হাড়িটা রেখে আমার সঙ্গে গল্প করছিল। রাম সিং এই পথ দিয়ে যাচ্ছিল, আপনি তাকে ডাকলেন, এখানে মিষ্টির হাড়িটা রেখে আপনার সঙ্গে কথা বলছিল। ও কথা বলবেন না, ও কথা বলবেন না স্যার। আমি এসপি, আপনি আমাকে বুদ্ধি দেবেন না। আপনার মতো অনেক ইডিয়েট ওসিকে আমার চালাতে হয়। আপনার বিরুদ্ধে দুটো চার্জে আমি আপনাকে ডিগ্রেড করে দেব। দুটো নয়, এখন দেখছি 3টে। দুটো নয় 3টে? হ্যাঁ। প্রথম চার্জ, আপনার থানার বাইরের গেট
কোনো ডিউটি সেন্ট্রি থাকে না। থাকে স্যার, থাকে। কোথায়? ছিল স্যার, ছিল স্যার। Shut up! এই স্যার, এই রামভোরাসরি আজ ডিউটি ছিল স্যার। Shut up! ইয়েস স্যার। দ্বিতীয় চার্জ, আপনি আজ পর্যন্ত একটি টাকা তো ধরতে পারেননি। টাকা ধরার জন্য আমি দিবারাত্রি চেষ্টা করছি না, স্যার। করছেন না। আপনি যখন বলছেন তখন করছি না। আর 3 নম্বর চার্জ, আপনি ঘুষখোর। এই মিষ্টির হাড়ি আর জলের গ্লাস তার প্রমাণ। এই হাড়ি গ্লাস আমি সঙ্গে করে নিয়ে যাব, হেডকোয়ার্টারে জমা দেব। দোহাই স্যার, দোহাই স্যার, অমন কাজ করবেন না। ওগুলো হেডকোয়ার্টারে জমা দিলে আমার চাকরিটা নষ্ট হয়ে যাবে স্যার। শুনুন, বলুন স্যার। আপনি একজন অপদার্থ, ইয়েস স্যার, আহম্মক, ইয়েস স্যার, ঘুষখোর, ইয়েস স্যার, মূর্খ দারোগা। ইয়েস স্যার। কে যে আপনাকে চাকরি দিয়েছিল আমি জানি না। আপনি থানার বড়বাবু হবার যোগ্য নন, সে যোগ্যতা আপনার নেই স্যার, তাই সব দিক বিবেচনা করে আমি আপনাকে ওসি থেকে কনস্টেবলে নামিয়ে দিলাম। আজ এই মুহূর্ত থেকে আপনি আর ওসি নন, সামান্য কনস্টেবল মাত্র। স্যার, স্যার, দেখি পিস্তলটা, দেখি পিস্তল স্যার। পিস্তল দেন। পিস্তলটাও নিয়ে গেল। পিস্তল তো সাহেব নেবেনি। আপনি তো এখন সত্যি সত্যি ওসি নয়, অতিরিক্ত কি? আপনি আমার শালা। কেন রাইছে? আমি এখন চলি বড় বাবু, বাইরে জিপ থামাবার শব্দ শোনা যাচ্ছে, দেখি আমার কোন বড় অফিসার এলো কিনা। আমি কাউকে বড় করে না। আমি গ্রেট, আমি কনস্টেবল, আমি খাস দিল্লি থেকে রিক্রুট হয়ে এই কল্পি থানায় এসেছি। নতুন এসপি জানে না কত বড় বড় লোক আমার হাতে আছে। আমি আমি ওকে আমি এসপির নামে রিপোর্ট করব। কার কাছে রিপোর্ট করবেন মিস্টার সিং? আপনি কে? আমি কে সেটা আমার এই পরিচয় পত্র আপনাকে বলে দেবে। পরিচয় পত্র? দেখি। আরে সবাই আবিল্লাহ বলুন স্যার। আর এই ভদ্রলোক আমার পরিচয় পত্রটা এক নজর দেখে একেবারে ধরাশায়ী হয়ে গেছে স্যার। বলুন তো আমি ডাক্তারকে আনতে পারি? আরে যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। ডিউটি অর্থে মারা গেলে সরকারকে আমার কমপ্লেনশন দিতে হবে যে। ডাক্তার আনতে হবে না, আপনি আমি শান্তা বাজার ছাড়ছে না, দাঁড়াউন জেলার আমি নতুন এসপি। আপনি আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। কি হয়েছে আপনার? উঠুন উঠুন। আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। আমি এই কল্পি থানার ওসি। কিছুক্ষণ আগে আপনারই মতো একজন এসপি পরিচয় দিয়ে এসে আমার পিস্তলটা নিয়ে গেছে স্যার। সে কি সর্বনাশ! আরো বলে গেছে আমাকে একেবারে কনস্টেবল করে দেবে, ওসি থেকে একেবারে কনস্টেবল স্যার। কে এসেছিল, তার পরিচয় পত্র আপনি দেখেছিলেন? না স্যার, তা তো দেখিনি স্যার। দেখেননি কেন? পরিচয় পত্র দেখার কথা বড় বাবুর মনে ছিল না স্যার। তুমি চুপ করো। চুপই তো রইলাম। এই তোমার সঙ্গে বক করতে করতে আমার সবকিছু ভুল হয়ে গেছে। কিন্তু স্যার, যিনি এসেছিলেন তিনি তাহলে কে? যেই হন না গেল তিনি এসপি নন। আমি বর্তমানে জারাউন জেলার নতুন এসপি। সর্বপ্রথম আপনার থানায় ভিজিট করতে এসেছি। আমার মনে হয় বেটা কোনো ডাকাত হবে স্যার। কোন কথাটা বলনি কেন? টাকা ধরে বেটাকে চালান করে দিয়ে আমি প্রমোশন নিয়ে ওসি থেকে একেবারে ইন্সপেক্টর হয়ে যেতাম।
শুনুন, বলুন স্যার। নতুন 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 স্ত্রীকে আপনি খুন করতে পারবেন? নিশ্চয়ই পারবো স্যার, কিন্তু স্যার আমার পিস্তলটা যে নিয়ে গেছে স্যার। রিপোর্ট দিয়েছেন? না স্যার, দেয়নি। ভেবেছিলাম সত্যি সত্যি এসপি সাহেব নিয়ে গেছেন। স্টপ, ইয়েস স্যার। ইউ আর ফুল। রিপোর্ট দিয়ে নতুন পিস্তলে দরখাস্ত দিয়ে দিন। আর শুনুন, বলুন স্যার। আপনি যদি ওই নকল এসপিকে ধরে দিতে পারবেন তাহলে আপনাকে ইন্সপেক্টর করে দেব, নতুবা কনস্টেবল আপনাকে হতে হবে। ও কথা বলবেন না স্যার, ও কথা বলবেন না। বেটা আমাকে ধোকা দিয়েছে, ধরতে পারলে আমি বেটাকে ঠেঙাবো। ঠিক আছে, চলুন আপনার থানার বিদ্যুৎ বুক সই করি। আসেন স্যার, আসেন আসেন। কি আমার সৌভাগ্য, আপনার পায়ের ধুলো পড়েছে আমার থানায়। আসেন স্যার, আসেন আসেন আসেন। নতুন এসপিকে যতই তো আচরণ না কেন, ওসি থেকে ইন্সপেক্টর আপনাকে করবে না। আর এই থানা বলে দেখলে প্রমোশন হবে না। মা ফুলন, আমার একটুখানি ভুলের জন্য তোর জীবনটা ব্যর্থ হতে বসেছে মা। তোমারই কোনো দোষ নেই বাবা, তুমি তোমার কর্তব্য পালন করেছো। ভালো ঘর বর দেখে আমাকে বিয়ে দিয়েছিলে। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বাবা। কিন্তু আমার যে অভিযোগ আছে মা, বাবা, আমার অভিযোগ তাদের বিরুদ্ধে যারা বিবাহিত জীবনেও লম্পট মাতাল চরিত্রহীন, বাবা, যারা বিয়ের পরেও ঘরের স্ত্রীকে একা রেখে বাইরে রাত কাটায়, যারা পরের মেয়েকে ঘরে ডেকে নির্যাতন করে। বাবা, তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। পারি না মা, পারি না। পুত্তিলালের কথা মনে হলে আমি আর চুপ করে থাকতে পারি না। তা হেরে ফুলন, বলো বাবা। তুই যে গরিবের সঙ্গে চলে এলি, আজ 1 মাসের উপরে হলো এখানে রয়েছি। এর মধ্যে তোর শ্বশুর বাড়ি থেকে কেউ তো তোর খোঁজ করতে আসেনি। বলি শ্বশুর বাড়ির সাত কোলে কেউ থাকলে তো আসবে। শাশুড়ি বলুন আর ননদি বলুন, সবই এই বাসমতি। এসো মা, এসো। আসা যাওয়া লোক লৌকিকতা যা কিছু করতে হয় সব এই বাসমতিকেই করতে হয়। নেন এটা ধরুন, এই, কি আছে এতে? 1 কেজি মতিচুরের নাড়ু আছে। খালি হাতে তোর কুটুম বাড়ি আসা জানা নাকি বলেন, তাই নিয়ে এলাম। মা ফুলন, হাত বাড়িয়ে নাও, আবার ঢং করে দাঁড়িয়ে আছো কেন? তা হঠাৎ কি মনে করে মা? আপনার এই সোহাগী মেয়েকে নিতে এলুম, স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে গায়ের লোক হাসিয়ে খুব তো দেমাগে দেখিয়ে বাপের সঙ্গে চলে এলে। বলি বাপের বাড়ি চিরকাল কাটবে তো? বাপ ভাত কাপড় দিয়ে পুষবে তো? দিদি, বলি এমন ঝগড়া জাতি স্বামী স্ত্রীর মধ্যে কার না হয়? তাই বলে এইরকম কেলেঙ্কারি করে কাউকে না বলে কয়ে পালিয়ে আসাটা তোমার উচিত হয়নি বউ। না না, আমি তো পালিয়ে আসি। আরে ওই হলো বাপের গায়ে ভিখারি শ্বশুর বাড়ির দরজায় ভিক্ষে করতে গেল, আর তুমি তার সঙ্গে বাপের বাড়িতে একেবারে শ্বশুর শ্বশুর করে চলে এলে। সেই চলে আসাটা পালিয়ে আসা ছাড়া আবার কি? না না, তা হবে কে? এই, আপনি চুপ করুন। আমাদের ননদের কথা হচ্ছে, তার মধ্যে আপনি নাক গলাতে আসছেন কেন? বাবা, তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। নাও চলো, ফিরে গিয়ে আবার গরু বলগুলো ছাড়তে হবে, গোয়াল কাটতে হবে। কোথায় যাবো? ও মা, তবে তোমার স্বামীর ঘরে? আপাতত ফুলনকে আমি পাঠাচ্ছি না। ও মা, সে কি কথা? বড় ননদ বাড়ি বয়ে নিতে এসেছে, এই অবস্থায় বাপ আবার মেয়েকে কখনো আটকে রাখে না? আটকে রাখছি মেয়ের ভবিষ্যৎ ভেবে। মেয়ের আমার ভবিষ্যৎ কি, মেয়েদের আমার ভবিষ্যৎ কি? স্বামী যেভাবে চালাবে বিয়ের পর মেয়েরা তো সেইভাবেই চলবে। স্বামী হওয়ার যোগ্যতা কি এই পুত্তিলালের আছে? এই, কি বললে? কি বলছি, শুধু বিয়ে করলে স্বামী হওয়া যায় না, স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য সেটা জানতে হয়। তা
স্বামীর ভাত খাওয়াতে চান না, কে বললে আমি চাই না? তবে মেয়েকে ভাত খাওয়াবো বলেই তো পুত্তিলালের মতো বয়স্ক পাত্রের হাতে মেয়েকে আমি তুলে দিয়েছি। কিন্তু পুত্তিলাল সংসারী নয়। ও যদি সংসারী হতো, স্ত্রীর প্রতি সচেতন হতো, তাহলে মেয়ে আজ আমার শ্বশুর বাড়ি ছেড়ে এই বাপের বাড়ি এসে পড়ে থাকতো না। আমার ভাই পুত্রীলাল মাটির মানুষ, বদ বদ হচ্ছে আপনার ওই মেয়ে। দিদি এসব কি বলছেন? কি বলছি আমি? না না, তুমি ভুল বলছো। বেশ, আমার ভুল ভুলই থাক, আপনি আপনার সোহাগী মেয়েকে নিয়েই থাকুন। আমি চললাম। হতচ্ছাড়া ছোট লোকটাকে বললাম বিয়ে করিস নে ভাই, বিয়ে করিস নে। আমার কথা তখন শুনলে না। আমার রামপুরের ভাসুরজির ভাইজি জামাই তখন বিয়ের জন্য কত সাদাসাদি করলে, হতচ্ছাড়া আমার আত্মীয় বলে সেই মেয়েকে বিয়ে করলে না। এখন আমার হয়েছে যত ঝামেলা, আমি এত ঝামেলা সহ্য করব কেন? আমি চললাম, আমি চললাম। কই দাও কি ওই মিষ্টির হাড়ি? ওটা দিয়ে দে মা। না দিলে কি ছাড়বো? না দিলে কি ছাড়বো? মেয়ে পাঠালে না, আমি মিষ্টি দেবো কেন? 1 কেজি মিষ্টি 3 দিন ধরে, 3 দিন ধরে, বুঝলেন? 3 দিন ধরে, 3 দিন আমরা আমার ভাই মা, 3 দিন ধরে আমরা ভাই বোনে বসে বসে খাবো, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। কথাটা মনে থাকতে যেন। মা ফুলন, সত্যি কি তুই আর শ্বশুর বাড়ি যাবি না মা? কেন যাবো না বাবা? নিশ্চয়ই যাব। তবে যদি তোমার জামাইয়ের সবাইকে নিয়ে যাই তাহলে যাব, তার আগে নয়। বিয়ের পর একটা মাস মেয়েটা আমার শ্বশুর বাড়িতে শান্তি পেল না। বিবাহিত মেয়েকে যদি স্বামীর ঘর ছেড়ে বাপের ঘরে এসে থাকতে হয়, তাহলে তার যে কি দুঃখ সেটা আর কেউ না বুঝলেও বাবা হয়ে আমি বেশ ভালোভাবেই বুঝি। কিন্তু কাকে বোঝাবো, কেমন করে বুঝাবো, কি বুঝাবো, কি বুঝাবো, কি বুঝাবো? কাকে বোঝাবো আমার মনের জ্বালা? সুরমার অসামান্য রূপ আমার মনে কামনার আগুন জ্বেলে দিয়েছে, আমাকে পাগল করে রেখেছে। তাকে আমার চাই, সহজে না পেলে ওকে রাতের অন্ধকারে আমি দূর করে তুলে নেব। কাকে তুলে নিয়ে যাবেন? তুমি আপনি হঠাৎ না মানে দেখা করতে এলাম কার সঙ্গে? তোমার দাদার সঙ্গে। দাদার সঙ্গে তো আপনি দেখা করতে আসেননি। তুমি জানলে কেমন করে? আপনার একটু আগের কথাগুলো শুনেই বুঝলাম। আরো জানলাম আপনি আমাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবেন। তুমি তুমি আমার আমি আপনার সব কথাই শুনেছি। সত্যি? হ্যাঁ, শর্মা, মানে আমি তোমাকে ভালোবাসি শর্মা। আমি কিন্তু আপনাকে খুব ঘৃণা করি। আমার বন্ধু বলে এখন আপনাকে কিছু বলিনি, অসম্মান করিনি। অন্যকে ওরে চাপতে পিঠে ছাল তুলে বাড়ির বাইরে বের করে দিতাম। চোরের বড় গলা ভালো লাগে না। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি শর্মা? একরাম তুই? হ্যাঁ না, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু মিথ্যা কথা। কে মিথ্যাবাদী, শ্রীরাম না তুই? বাবা, দাদা তোকে
বাবাকে খুব ভালো করে চেনে, তাদেরকে ভুল বোঝাবার চেষ্টা করিস না। বাবা এবং তুই আমার কোন বন্ধু বান্ধব এ বাড়িতে আসো, সেটা তোরা কোনোদিনই চাস না। যাকে ধরম যেতে দি, আর কোনোদিন আমি তোদের বাড়িতে আসবো না। এরম হ্যাঁ, আমাকে যখন তোর বাড়ির লোক পছন্দই করে না, যে সে এসে অপমানিত হয়ে লাভ কি বল? তুই বরং সময় মতো দেখা করিস। মান সম্মান বলে কিছুই রইল না। বললি, মান সম্মান এলাকা কি তোর মান সম্মান? কি মাছ রে, মাছ রে, মাছ রে, বন্ধুর বোনকে যারা তুলে দিতে চায়, ভোগের সামগ্রী মনে করে, যারা স্থান কাল পাত্র কোনো কিছুই বোঝে না, মেয়ের ছেলে দেখলেই উন্মাদ হয়ে যায়, তারা কি মানুষ? কথাগুলো তুমি কাকে বলছো শোনো? আমার বিবেককে জিজ্ঞাসা করে দেখুন। দেখো দেখো শোনো, আমি তোমাকে বরাবরই ছোট বোনের চোখেই দেখি। তুমি যে আমাকে আজ কেন ভুল বুঝলে, যারা আমি বুঝতেই পারিনি। তুই না বুঝলে হ্যাঁ, আমি বুঝেছি। যাকে ওই কিছু মনে করিস না শ্রীরাম, শর্মার হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, 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 তুই আমাকে ক্ষমা কর। আর না বন্ধু, কি বলছিস তুই? ঠিক আছে ঠিক আছে, শর্মা ছোট, বুঝতে পারিনি। ধরম নে, এটা রাখ। একই টাকা? হ্যাঁ, সেদিন তুই বলেছিলে তার দাদা তোর জন্য পাঠিয়ে দিয়েছে। তোমার দাদার মধ্যে টাকার খনি আছে। বাবা, টাকা ফিরিয়ে দাও ধরম। কাকা বাবু, আর তোমাকে বলতেছিলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমার ছেলে মেয়ের সঙ্গে টাকা পয়সা লেনদেন করবে না। সবসময় মনে রাখবে, ওরা তোমাদের কাছে খুব সস্তা লোক হলেও ওদের বাবা এই পঞ্চায়েতে প্রধান, করমচাঁদে ঠাকুর সস্তা লোক নয়। আমি তোমার দু ভাইকে ভালোভাবেই চিনি। আপনি আমাকে অপমান করছেন কাকা বাবু। এখনো করিনি, তবু ভবিষ্যতে এরকম বেয়াদবি করতে হলে শুধু অপমান নয়, ঘাড় ধাক্কা দিতে আমি বাধ্য হব। বাবা চুপ। আচ্ছা, কথাটা আমার সহজ থাকবে। এ আপনি কি করলেন বাবা? সন্তানের মঙ্গলের জন্য পিতামাতা যা করে আমি তাই করলাম। আপনি ওদের চেনেন না বাবা? তোমাদের বাবা এরকম ডাকাতদের চিনবে এ আশা তুমি কেমন করে করলে? বাবা, আমি সব শুনেছি মা, সব শুনেছি। তোর মানসিক দৃঢ়তায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অসৎকে কোনোদিন তুই প্রশ্রয় দিস না। যারা নারীকে মা বলে সম্মান দিতে জানে না, তাদের ছায়া মানলেও পাপ হয়। হারাম বলুন, কাল থেকে তুমি আমার সঙ্গে এই পঞ্চায়েত অফিসে যাবে। পঞ্চায়েতের কাজগুলো তুমি আমার সাথে বুঝে নেবে। আমার জন্য লাভ কি? লাভ এখন না হলে ভবিষ্যতে হবে। তাছাড়া মানুষ বসে খেলে অকর্মণ্য হয়ে যায়। একটা কিছু কাজে লেগে থাকলে অন্তত সময়টা তোমার কাটবে। বাবা, লেখাপড়া তুমি শিখবে না কেমন? অন্তত এই সমাজে ভদ্রভাবে চলার পদ্ধতিটা তো আমার কাছে তোমাকে শিখতে হবে। চলো বাবা, আমি চলো। হ্যাঁ চল মা, অনেক বেলা হয়ে গেছে। খেতে আমাকে আবার বেরোতে হবে। এই অঞ্চলের লোকদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করতে হবে। হ্যাঁ চল মা, আমার সাথে চল। দাদা, চান করে আয়। আমি স্নান করি বা না করি তোকে দেখতে হবে না। আরে যতদিন আমি এ বাড়িতে আছি ততদিন আমাকেই সব দেখতে হবে। আরে তারপর তোর বউ এলে, বুঝলি? তোর বউ এলে আমি আর দেখতে আসবো না, কখনোই না। মুখ পুড়িয়ে কবে বিদায় হবে জানি না। শ্রীরাম কি আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে? যদি শ্রীরাম আজকের এই অপমানের প্রতিশোধ পাবেন, না না, আমি সেই ভয়ঙ্কর কথা ভাবতে পারছি না, মন থেকে মুছে ফেলতে পারছি না। চম্বলের বাবু
বলছে না বাবু গুর্জরের কথা? বাবু গুর্জর ধনী সম্প্রদায়ের দাস, মধ্যবৃত্তের আতঙ্ক। সুলতান সিং পুতলি ভাই মান সিংহের পরবর্তী অধ্যায়ের চম্বলের রাজা। ঠাকুর ভাইয়া, একটা খবর আছে সর্দার। কি খবর? কারবারি লুটপাট করতে হবে না সর্দার, তবে আমি আজ তোমাকে একটা সৌগাত দেব। কি সৌগাত দেবে ঠাকুর? বানাও। কোথায় কোথায় আছে সেই অর্ডার? তোমার সামনে হাজির সর্দার। हेलो कुत्ता, मगर हम शरहाए, मेरा नाम है बाबू गिरजा। তোমরা ছেড়ে দাও। কেন কেন তোমরা আমাকে এখানে ধরে এনেছো? শয়তান! हमें शैतान मगर ना बाबू गिरजा बहुत बड़ा इंसान আমাকে আমাকে তোমরা একেবারে মেরে ফেলো। তোমাকে মেরে ফেলার জন্য এখানে আনা হয়নি। তোমাকে তোমাকে বাঁচার মতো বাঁচিয়ে রাখবে বলে ওরা ওরা তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। আমি আমি আর বাঁচতে চাই না। আমার সকল আশা সব আমার মন থেকে মুছে গেছে। তোমরা আমাকে শেষ করে দাও। শেষ নয়, শেষ নয়, শেষ নয়। তোমাকে নিয়ে বাবু गिरजार নতুন নতুন জীবন আরম্ভ করবে। তোমাকে সে চম্বলের রানী ছেড়ে দে, ছেড়ে দে, কোথায়? বাবু गिरजाরের তুমি নজর কেড়ে নিয়েছো। বৌরাত তোমার মতো এক সুন্দরীকে আমি কল্পনা করেছি। আজ যখন নাগালের ভিতরে পেয়েছি তোমাকে তোমাকে আমি দয়া করো, ওগো তোমরা আমাকে দয়া করো। দয়া সর্দার, এই তোমাদের কারো কাছে মদ আছে? মদ আমার কাছে আছে সর্দার, আমার কাছে। মদ দে। এতক্ষণ দৃষ্টি কেন? বেকআপ দেখ, মদ দে। এই নাও সর্দার। ও বাজে বগে বগে নেশাটা একদম ফিকে হয়ে গিয়েছিল। এই, কি নাম তোমার সুন্দরী? ওর নাম কুসুম নয় সর্দার। সমুদয়ের মেয়ে। শোন, রাঙা চোখের পানি ফেলে তুমি আমাকে ভোলাতে চাইছো?
কোন নারীর কাছে আমি আজ পর্যন্ত কান হইনি, ফিরিয়ে দিতে পারেনি। আমার পায়ের তলার মাটি কাঁপছে, আমার বুকের ভিতরে বৈশাখী ঝড় উঠছে। আমি 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 এখান থেকে পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে সুন্দরী? শহর নগর গ্রাম পেরিয়ে তুমি চম্বলের বের এসে পৌঁছে গেছো। একবার যারা এই বের আসে তারা কেউ কোনোদিন ফিরে যেতে পারে না। ওরে ছেড়ে দে শয়তানের দলেরা। না, তোমাকে ছাড়বো না। তোমার ইজ্জত, তোমার নারীত্বের অহংকার সব আমরা কেড়ে নেব। রাতভর তোমার এই মোলায়েম দেহটা সর্দার ভোগ করবে। আমি এখানই তোরা 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 সবাই সবাই মিলে ওকে ভোগায়। আমরা ওকে সবাই ভোগ করবে। ওই যে দ্রৌপদী হয়ে যাবে সন্তান। বিক্রম, সর্দার, এই এর দেহের আবরণটা খুলে দে। না সকলের সামনে ওর আবরণহীন দেহটাকে মেরে ছেড়ে দে। এসো, এসো। আমাকে তোমরা সকলের সামনে বেইজ্জতি করো না। সংগ্রাম রক্ষা করতে হলে এখানে দাঁড়িয়ে তোমাকে নাচতে হবে, গাইতে হবে। কেমন করে আমি নাচবো? যেমন করে সুলতান সিংহের সামনে পুতুলিবাই নাচতো, তুমিও ঠিক তেমনি ভাবে নাচবে। না না, আমি পারবো না। আমার সুর হারিয়ে গেছে, ছন্দের তাল আমার কেটে গেছে, আমি কিছুতে পারবো না। এসো, নাচো। মারো, যত খুশি চাবুক মারো, দেখি কত মারবে মারো, আর মারবো না। ওটা মাথা মারবো না। মারো, যত খুশি চাবুক মারো, দেখি কত মারবে মারো, আর ওটা মাথা মারবো না। আমার পাবি না, চোখের জল পিতা যাবে না। মারো, দেখি কত মারতে মারো, আর মারবো না। মাথা নিচু করবো না। আমায় পাবে না, চোখের জল মিথ্যা যাবে না। ওরে পাপি, ওরে পাপি, চোখের জল মিথ্যা যাবে না। দেখি কত
ওঠো মাথা একটু শাবাশ শাবাশ তোমার নাচে গানে আমি বহুত বহুত খুশি হয়েছি চলো চলো এবার আমরা এই বেড়ে চলে যাই রাম এদিকটা একটু খেয়াল রাখিস আমি আমি ওকে বেড়ে নিয়ে গিয়ে ওকে ঠাকুর বলো বিক্রম। কারবারটা দেখছি ভালোই ফেদেছ ঠাকুর, মগর মরণ ফাঁদ সম্বন্ধে বহুত বহুত হুঁশিয়ার ঠাকুর। বাবু গুজ্জরকে খুশি করে নিজের আগের গুছিয়ে নেবার স্বপ্ন দেখলে বহুত বহুত ভুল করবে ঠাকুর। তুমি আমাদের ভুল বুঝো না বিক্রম, আমরা যা কিছু করছি তোমাদের মঙ্গলের জন্যই করছি। আমাদের ভালোর জন্যই কি একটা সুন্দরী মাসুম লেড়কিকে আমাদের সামনে এসে ভিড়িয়ে দিলে? ভালো নয় ঠাকুর, পুরুষের নিয়তি হচ্ছে নারী। ওই কোমল কুসুম নারী যখন বহু পুরুষের ভোগ্যা হয়ে হাত থেকে হাতে ফিরবে, যখন সে চম্বলের দুর্গম পথ গান চিনবে, বারুদের গন্ধে যখন ওর দেহমান ভরে যাবে, তখন ওই নারী জিজ্ঞাসায় উন্মত্ত হয়ে হাতে এসেনাল তুলে নেবে। কি বলছো বিক্রম? অনেক দূর ভবিষ্যতের কথা বলছি ঠাকুর। ভক্তিবাই, হাসিরাম, গঙ্গিবাই, জনশ্রী, বীরা ঠাকুরের মতো ওই কুসুম নৈরাজ্যিন তোমাদের বুকে এলএমজি তুলে ধরবে। কে শেষ হবে তা কেউ বলতে পারে না, বলতে পারে শুধু এই চম্বলের নদী আর বেহেরের দুর্গম পাহাড়ির টিলা। বিক্রম, এবার বনেশ্বরের বেলায় জানো বিক্রম? না, কিছু কাল থেকে হইচই আর চিৎকার আমার অসহ্য হয়ে উঠেছে। এত গুলি এত বারুদ নাড়াচাড়া করলাম, অমানুষের রক্তে নদী বইয়ে দিলাম, কিন্তু কি পেলাম ঠাকুর ভাইয়া? বিক্রম, পুলিশের এনকাউন্টারের জবাব দিতে গিয়ে অপরাধীর খাতা ভরিয়ে লাভ নিলাম। ভালো লাগে না ঠাকুর, এই ঘুম লোকর জীবন আমার আর ভালো লাগে না। মদ আছে, মদ আমার কাছে আছে, দাও। তুমি আজকাল মদ খাচ্ছ বিক্রম? হ্যাঁ, মদেই তো এখন বিক্রমের একমাত্র খাদ্য। মদ না খেলে এই মনের জ্বালা আমি বলবো কেমন করে? দাও, মদ দাও। বিক্রম, ঠাকুর ভাইয়া। বিক্রম, এ পথে তোমরা কেন এলে ঠাকুর? এ পথ তো তোমাদের জন্য নয়। তোমরা ব্রাহ্মণ, তোমরা সমাজের মাথা, তোমরা পথ দেখাবে। সমাজের মানুষ তোমাদের নির্দেশিত পথ ধরে এগিয়ে যাবে। এই ডাকাতি, এই প্রতিহিংসার পথে তোমরা কি পাবে ঠাকুর? চম্বল বেহেরের মাটিতে নেই প্রাণের স্পন্দন, নেই প্রেম প্রীতি ভালোবাসা, আছে শুধু সমাজ বাধা, যুগ যুগান্তরের হাজার মানুষের নির্ভরতা। বিক্রম, বিক্রমের নেশা হয়ে গেছে, নেশা হয়ে গেছে। রোগীর ওষুধ ভালো লাগে, তাই আমার কথাগুলো তোমাদের কাছে নেশা ধরা মনে হচ্ছে।
কিন্তু হুঁশিয়ার ঠাকুর ভাইয়া, বাবু গুজ্জরকে বরবাদি নেশায় মাতাল করে দিয়ে এই দলে গায়ে কোনো প্রতিবাদ পয়দা করার চেষ্টা করলেন এই বিক্রম তোমাদের দু ভাইকে ছাড়বে না। याद रखिए राम सिंह, ताना ताना पर लिख रहता है खाने वाला का नाम, और गुली गुली पर लिख रहता है मरने वाला का नाम। याद रखिए राम सिंह, विक्रम चाकू चाकू खून पीने से बहुत बहुत सखाए। याद रखिए राम सिंह और राम सिंह बहुत बहुत होशियार। ডাকাত দলে ভূত চরিত্র এই বিক্রমিক সর্দার সর্দার একমাত্র ওকে বিশ্বাস করে, সর্দারকে একমাত্র বিক্রমিক শাসন করতে পারে। কুসুমগঞ্জে এই দলে আমদানি করায় সকলে খুশি হলেও ওই বিক্রম কিন্তু খুশি নয়। আমরা বুঝতে পেরেছি।